যে আলোচনাটা করছিলাম, পাহাড়ের চরিত্র তো এক এক জায়গায় এক এক রকম। আমরা যদি উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার পাহাড়ের চরিত্রের সঙ্গে ভারতবর্ষের পাহাড়ের চরিত্র মেলাই, সেটা তো একেবারেই ভূপ্রাকৃতিক দিক থেকে আলাদা, তার গঠনতন্ত্র আলাদা। তাহলে এই যে এই জায়গাগুলোতে আমরা দেখেছিলাম যে উত্তর ভারতটা পুরো এই জায়গাটা জুড়ে পাহাড়ের একটা চরিত্র বদলের চেষ্টা হয়েছিল, এবং তারপরে পুরো জায়গাটাতে ফাটল, এবং সেখানে আদৌ আর কোনো হোটেল করা যাবে কিনা এখনো সন্দেহ রয়েছে। একই ছবি তো আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। দেখো, সব থেকে যে বিষয়টা আমাদেরকে চিন্তা করতে হবে, যে কোনো ধরনের ডেভেলপমেন্টাল প্রজেক্ট যখন পাহাড় এরিয়া ধরে হচ্ছে, আজকে আমরা কিন্তু দেখেছিলাম যে উত্তর ভারতে যখন চারধাম যে একটা কানেক্টিভিটি যে তৈরি করা হচ্ছিল, সেখানেও কিন্তু প্রচুর রাস্তা তৈরি করার জন্য পাহাড়টাকে একদম এই জায়গাগুলোতে আমরা দেখেছি যে যখন কানেক্টিভিটি তৈরি করা হয়েছিল, তখন কিন্তু সেই পাহাড়কেই আমরা বেস করে তৈরি করছিলাম। আর যখন ভাসলো তখন কিন্তু সেখানকারই তার চারপাশের যে জনপদটা, সেই জায়গাগুলোই ভেসে গেল। সুতরাং আমাদের কিন্তু এই শিক্ষাটা, যেটা তুমি বলছিলে একটু আগে, যে আমরা কেন উত্তর ভারত থেকে কেন আমরা শিক্ষাটা নিলাম না, যখন আমরা পশ্চিমবঙ্গের যে উত্তরবঙ্গ, যখন আমরা একটা প্রজেক্টস এখানেতে করছি, ডেভেলপমেন্টাল প্রজেক্ট, যেখান থেকে আমরা যে একেবারে সেবক থেকে একেবারে রংপো, মানে সেটা সিকিম ওদিকে টাচ করছে রংপো, আর এদিকে পশ্চিমবঙ্গের সেবক, খুব ভালো। কিন্তু এটা এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে গ্যাংটক এই যে ওপর দিকটাতে, হ্যাঁ, এখানে কিন্তু তোমাকে চিন্তা করতে হবে এই মুহূর্তে এই পুরো রিজিয়নটাই, মানে ফুল নর্থ টু নর্থ ইস্ট, এই পুরো রিজিয়নটাই কিন্তু ভীষণভাবে ভঙ্গুর এবং ভালনারেবল। এখানে যে সমস্ত চ্যুতি রেখাগুলো, যে হিমালয়ান যে চ্যুতি রেখাগুলো, সেগুলো ক্রমাগত শিফটেড হচ্ছে। এই কারণে এখানকার ভূমির চরিত্রগুলো কিন্তু আজকে থেকে 10 বছর আগে যা ছিল তার থেকে অনেকটা পরিবর্তন হয়েছে। এবং সেখানে আমি যেটা বললাম যে বৃষ্টিপাতের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, কারণ একটা বৃষ্টিপাত আগে কিন্তু পাহাড়ে কি হতো যে 3-4 মাস ধরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, এখন কিন্তু ক্লাউড বার্স্ট হচ্ছে। ক্লাউড বার্স্ট আমরা তাকেই বলি যে 100 মিলিমিটারের বৃষ্টিপাত কিন্তু খুব অল্প সময়ের মধ্যে হচ্ছে। এবং তুমি চিন্তা করে দেখো, আজকে এই কাঠমান্ডু, নেপাল, পুরো তুমি দেখতেই পাচ্ছ যে মেঘে ভরে এবং প্রচুরভাবে বৃষ্টিপাত হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে। আজকে বিহার এই জায়গাটা, এখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রচুর মানুষ মারা যাচ্ছে। সুতরাং এখানে কিন্তু বৃষ্টিপাতের ফলে বন্যা কিন্তু এখানেও হচ্ছে। এই ভুটানেও কিন্তু বৃষ্টিপাতের ফলে কিন্তু বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং এই ধরনের কোনো জায়গায় আমরা যখন কোনো অ্যাক্টিভিটি করব বা কোনো রকমের কোনো প্রজেক্টস যখন আমরা চিন্তা ভাবনা করব, অবশ্যই সেখানকার যে ভূপ্রাকৃতিক মাটির কি চরিত্র আছে, সেখানে মাটির পিএইচ এই সময় দাঁড়িয়ে কি অবস্থায় আছে, বা আমাদের কতটা গাছ আমরা সেখানে এই প্রজেক্টসটাকে করতে গেলে পরে আমাকে কতটা গাছ কেটে ফেলতে হচ্ছে, সেইগুলোও কিন্তু আমাদের কাউন্টেড রাখা উচিত ছিল। সেই যে শিক্ষাটা তুমি যেটা বলছিলে, যে আমরা যখন এই ধরনের প্রজেক্টসগুলো আমরা দেখেছি যে উত্তর ভারতে করতে গিয়ে বহু জনপদ আজকে ভেসে গেল, মানে সেখানে নিশ্চিহ্ন সেই গ্রামগুলো, সেখানকার জনবসতিগুলো একেবারে নেই। সেখানে কিন্তু সেম চিত্রগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ডেভেলপমেন্টাল প্রজেক্টসগুলোকে বেস করে যে জায়গাগুলো হচ্ছে, সেখানে মানুষ যেহেতু সেই ডেভেলপমেন্টাল প্রজেক্টসগুলোকে ধরে অনেকে কিন্তু সেই জায়গাটায় আসার চেষ্টা করছে, বা সেখানেতে কানেক্টিভিটিগুলোকে তৈরি করার জন্য প্রচুর মানুষ একসাথে হচ্ছে, সেখানে মৃত্যুর সংখ্যাও বাড়ছে, বাজ পড়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমি একটু যদি এই থান্ডারস্টর্মের এই জায়গাটাতে যাই, যদি এটা বৃষ্টিটা কত দূর পর্যন্ত হবে সেটা যদি আমরা একটু দেখি। আপনি থান্ডারস্টর্মের কথা বললেন, আমি সেই জায়গাটায় যাই যে সম্ভাবনা কতদিন পর্যন্ত রয়েছে। 8 তারিখেও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু 8 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে। এবং সব থেকে বড় কথা কিন্তু আমি যেটা বললাম, থান্ডারস্টর্মের তুমি ম্যাপটা এখন দিয়েছো, উদ্দেশ্যে আমি সকলকে বলছি যে সকলে কিন্তু এই জিনিসটা অ্যালার্ট থাকা উচিত। কারণ এই মুহূর্তে আমরা দেখেছি যে মানে প্রচুরভাবে মানুষের মৃত্যু ঘটছে এই বজ্রবিদ্যুতের কারণে, কারণ আমরা এগুলো
সেগুলোকে ইগনোর করছি, আমরা এই ধরনের কোনো রিপোর্টকে কোনো গুরুত্ব দিচ্ছি না যে থান্ডারস্টর্মসটা যে সমস্ত জায়গায় হচ্ছে, আমরা কাজের জন্য বিভিন্ন জায়গায় আমরা কিন্তু বেরিয়ে পড়ছি। দেখো এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় থান্ডারস্টর্মের কিন্তু অ্যালার্ট আছে। এই মুহূর্তে এই ম্যাপটা থেকে হয়তো তুমি ফুল ক্লিয়ার তুমি বুঝতে পারছো না, কিন্তু তবু উত্তর ভারতের কিন্তু এই উত্তর যেটা আমাদের উত্তরবঙ্গের কিন্তু বিভিন্ন জায়গায় থান্ডারস্টর্ম হওয়ার কিন্তু চান্সেসগুলো আছে, এবং সেটা আলিপুরদুয়ার সংলগ্ন জায়গাতেই আছে এবং মহানন্দা, দার্জিলিং এই জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোস্টলি এই মানে প্রেডিকশনসটা আছে। এবং সেখানে যে রেকর্ডগুলো আমাদের যেগুলো, এইগুলো নিয়ে কিন্তু আমাদের গবেষণা আরও বেশিভাবে দরকার, কারণ কতটা আমাদের হচ্ছে। যদি তুমি ধরো 1 ঘন্টায় যেখানে কলকাতাতেই যে 200টা বাজ আমরা রেকর্ড করছি, সেখানে তুমি ভাবো 1 ঘন্টা মানে হচ্ছে তোমার 60 মিনিট, মিনিটে কিন্তু 3টেরও বেশি করে বাজ পড়েছে, যেগুলো আমরা ইগনোর করে যাচ্ছি। এটার সম্ভাবনাটা এতটা বেড়ে যাচ্ছে কেন? কারণ আমরা গত 2 বছর আগেও এতটা বাজ পড়তে দেখিনি, এখন এতটা বাজ পড়ার কারণ কি? দেখো এই বিষয়গুলো কিন্তু একটার সাথে ভীষণভাবে ইন্টার রিলেটেড। মানে আমরা যখন দেখি যে কোনো জায়গায় পলিউশনস বাড়তে থাকে, সেখানে কিন্তু শুধু মেঘ এর প্রকৃতি অনুযায়ী কিন্তু সেই জায়গাটায় যে শুধু বাজ পড়ছে তা নয়, কারণ একটার সাথে যে আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেলস যেটাকে আমরা বলি, যে সেখানে কতটা জলীয় বাষ্প ধরে রাখার ক্ষমতা আছে, সেখানে টেম্পারেচার্স কীরকম আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের বাতাসের এই প্যারামিটার্সগুলোর সাথেও কিন্তু তার একটা ইন্টার রিলেশনস তৈরি হয়েছে, যেটা নিয়ে কিন্তু আমাদেরকে আরও বেশিভাবে রেকর্ডস রাখতে হচ্ছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইদানিংকালে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেটা কিন্তু খুব লোকাল একটা পরিবর্তন আসছে। আমরা হঠাৎ করে দেখলাম উত্তর কলকাতা দক্ষিণ কলকাতার মধ্যে একটা পরিবর্তন আসছে। সুতরাং আজকে কিন্তু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা জলবায়ুর মধ্যে একটা বিশাল ফারাক আসছে, এবং সেটা কিন্তু কিছুটা পলিউশনস, সেখানে একিউআই ইন্ডেক্স, যেগুলো আমরা পার্টিকুলেট ম্যাটার্স যেটা বলে থাকছি, যেগুলো PM10, PM2.5, এই জিনিসগুলোও কিন্তু যেগুলো বাতাসের প্যারামিটার্সগুলো, সেগুলো কিন্তু একটা আমাদের রেগুলেশনসের মধ্যে আমরা কতটা রাখতে পারছি এবং তার সাথে কতটা আমাদের এই মাইক্রো ক্লাইমেটিক রিজিয়ন্সটা এফেক্ট করছে, সেটাও আমাদের রেকর্ডসগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারছি। এটারও কিন্তু একটা এফেক্ট। আপনি বলছেন যত সময় গড়াবে, যত দিন এগোবে, তত এই ধরনের সমস্যা বা এই ধরনের সম্মুখীন আমরা আবার হব। যদি না আমরা আমাদের এই সমস্ত মানে রেগুলেশনসগুলো, যেগুলো আমাদের পরিবেশ বিধি যেগুলো আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ না করতে পারি, আমরা যদি মনে করি যে এই যে পাহাড় এতগুলো মানুষ, আমরা আবার ফিরে যাই আমরা যেখান থেকে আমরা আলোচনা করা শুরু করেছিলাম, অর্থাৎ ম্যাপের মাধ্যমে আমরা যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম এতক্ষণ ধরে, এই জায়গাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। অন্তত 8 তারিখ পর্যন্ত এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে মানুষ তো আস্তে আস্তে আধুনিক হবে, উন্নত হবে, তাহলে কি এই সম্ভাবনাগুলো উত্তরোত্তর বাড়তেই থাকবে, আর পাহাড়ে কি এই সমস্যাটা একদম পার্মানেন্ট হয়ে যাবে পাহাড়ি এলাকাগুলোতে?